o'clock they're beating us. मेरे को पिटाया, मेरे को लात मारा, सीसीटीवी सीसीटीवी ऑफ कर दिया, हमारा एक एजेंट को घुसने नहीं दिया, हमको भी हम 5 मिनट के लिए घुसा था। मैंने रिक्वेस्ट किया था कि हमारा एजेंट को घुसने दीजिए। DO assured me they will be allowed. After that he is not available, nobody is available, but I complained everywhere. নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আপনারা দেখলেন ভবানীপুরে পরাজয়ের মুখে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রলাপ। পরাজয়, একেবারে ভয়ঙ্কর পরাজয় অবশ্যম্ভাবী দেখে বিলাপের স্তর পেরিয়ে প্রলাপে পৌঁছে গেছেন মমতা, যে পশ্চিমবঙ্গের 1.5 দশকের মুখ্যমন্ত্রী, সেটা স্পষ্ট হয়ে উঠেছে এই ছোট্ট ভিডিও ক্লিপটিতে। রাজনীতির ময়দানে জয় এবং পরাজয় একই মুদ্রার এপিঠ ওপিঠ, কিন্তু কিছু মানুষের কাছে ক্ষমতা যখন অভ্যাসে পরিণত হয় তখন পরাজয়কে মেনে নেয়ার মতো মানসিক সুস্থতা অবশিষ্ট থাকে না। 2011 সালে পালাবদলের নির্বাচনে বামফ্রন্ট 60টির মতো আসন পায়। 34 বছরের রাজপাট ছেড়ে নেমে আসতে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। বুদ্ধদেব ভট্টাচার্য কি পাগল হয়ে গিয়েছিলেন সেদিন? একদমই না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আক্ষরিক অর্থে পাগল হয়ে গিয়েছেন, আর সেটা এমন স্তরে পৌঁছে গেছেন যে তিনি পাগলের মতো প্রলাপ বকতে শুরু করেছেন। নির্বাচনের ঢের আগে থেকেই আমরা দেখেছিলাম পরাজয়ের আশঙ্কা তাকে প্রায় ভেঙে ফেলেছে মানসিকভাবে। সেই মানসিক ভেঙে পড়ার ছাপ স্পষ্ট হয়ে উঠছিল তার শরীরে। আবল তাবল বকায় তার কুখ্যাতি বহুদিনের, ওই আপাং ঝাপাং এসবগুলো অনেক দিনের, তবু তার মধ্যেও একটা চেনা প্যাটার্ন ছিল, মানে যে প্যাটার্নকে বলা হয় যাতে মাতাল তালে ঠিক, সেই প্যাটার্ন। কিন্তু সেই তালটাও কেটে যাচ্ছিল। খিস্তি খেউড় করা, সেটাও তার জনসংযোগের পরিচিত ছক, সেই ছকটিও ভেঙে চুরে যাচ্ছিল। পরিচিত উদ্ধত ভঙ্গি ছিল, চিৎকার ছিল, খেউড় ছিল। নরেন্দ্র মোদী, তারপর অমিত শাহ, যোগী, তাদের বিরুদ্ধে যেসব বাক্যবাণ তিনি ব্যবহার করেছেন সেগুলো তার আগের মতো নেই। কিন্তু যাকে বলে সেই ধার আর সেই ভার তার সেই হুঙ্কারের মধ্যে ছিল না, আক্রমণের মধ্যে ছিল না, কারণ সেই প্রতিজ্ঞাটাই ছিল না। পরিবর্তে তার শরীরী ভাষায় ফুটে উঠেছিল এক গভীর আশঙ্কার ছাপ, যেন তিনি আগেই দেখে ফেলেছেন দেয়ালে কি লেখা আছে। তিনি বুঝে গিয়েছিলেন বাংলার মানুষ এবার তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর সেই ম্লান মুখ, সেই গুটিয়ে যাওয়া শরীরী ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ পরাজয়ের পর এক চূড়ান্ত বিচার বুদ্ধিহীনতায় রূপ নিয়েছে। প্রলাপের শুরু, একেবারে শুরুতেই ভিডিওতে তিনি বলেছেন আমাকে লাথি মারা হয়েছে। এই কথাটা ভিডিওর শুরুতেই আমরা শুনতে পাচ্ছি। এটা একটা অদ্ভুত দাবি নয়? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি 1.5 দশক ধরে ক্ষমতায় আছেন, তিনি জনসমক্ষে বলছেন মেরে কো লাথ মারা, অর্থাৎ তাকে লাথি মারা হয়েছে। একজন প্রশাসনিক প্রধানের মুখ থেকে এমন কথা বেরিয়ে আসছে, চিন্তা করা যায় ভারতের আর কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন? এই কথাটা কি আপনারা কেউ ভাবতে পারেন? পরাজয়ের গ্লানি ঢাকতে তিনি এতটাই মরিয়া যে সত্য মিথ্যার পার্থক্যটিকেও ভুলে গিয়েছেন। লাথি কি তার শরীরে লেগেছে নাকি তার অহংকারে, তার অস্তিত্বে? কে মারল তাকে লাথি? কেন্দ্রীয় বাহিনী
নাকি তার কথায় কান ধরে উঠবোস করায় অভ্যস্ত এই রাজ্যের পুলিশ, যাদের নামের আগে পাকা হয়ে বসেছিল একটি বিশেষণ মমতার চটি চাটা পুলিশ? সেই পুলিশ কি আজ সময় পেয়ে, সুযোগ পেয়ে তাকে লাথি মেরেছে, নাকি তাকে লাথি মেরেছে এই রাজ্যের সাধারণ মানুষ? এই প্রশ্ন আজ বাংলার প্রতিটি কোণায় ধ্বনিত হচ্ছে। ক্ষমতার দম্ভ যখন ধুলোয় মিশে গেছে, তখন সাধারণ মানুষ এভাবেই তাদের পুঞ্জীভূত রাগ কি প্রকাশ করলো? ভোটের ফলে লাথি মেরেছে, এটা পরিষ্কার। কিন্তু বাংলার মানুষ অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এতটা নিচে নামেনি যে তাকে সত্যি সত্যি লাথি মারবে। সিসিটিভি ও কাউন্টিং এজেন্ট নিয়ে তিনি তার পরাজয়ের পেছনে এক অজুহাত খাড়া করেছেন। অভিযোগটি চমকপ্রদ। তিনি বলেছেন, সিসিটিভি অফ কর দিয়া এবং তার এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। মজার বিষয় হলো, পুরো নির্বাচন প্রক্রিয়া যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের স্বচ্ছ অথচ কড়া নজরদারিতে চলে, সেখানে একজন মুখ্যমন্ত্রী কিভাবে এমন বালখিল্য অভিযোগ করেন? তিনি দাবি করছেন তার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু ভিডিওর আরেকটি অংশে তিনি বলছেন তিনি নাকি মাত্র 5 মিনিটের জন্য ঢুকেছিলেন এবং ডিও তাকে আশ্বাস দিয়েছিলেন যে সব ঠিকঠাক চলছে এবং তিনি দেখেও এসেছিলেন। এই পরস্পর বিরোধী বক্তব্যই প্রমাণ করে যে তার বিচার বুদ্ধি কতটা লোপ পেয়েছে। পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে তিনি এখন ভূতের ভয় দেখানোর মতো অবাস্তব গল্প ফাঁদছেন। এ সবই বিলাপ থেকে প্রলাপে পৌঁছে যাওয়ার লক্ষণ। ক্ষমতার দম্ভ চূর্ণ হতেই শ্রীমতীর মানসিক বিপর্যয় ঘটেছে। যারা মমতা ব্যানার্জির রাজনীতিকে কাছে থেকে দেখেছেন তারা জানেন তার রাজনীতি সবসময় ছিল বিরোধিতার ওপর ভিত্তি করে, কিন্তু এবার তিনি নিজেই নিজের বিরোধিতায় নেমেছেন। নির্বাচনের আগে তার যে শরীরী ভাষা ছিল ম্লান, পরাজয়ের পর তা হয়েছে উন্মত্ত। বিজেপির জয়কে তিনি বলেছেন ভোট লুট, কিন্তু তিনি ভুলে গেছেন মানুষ যখন ভোট দেয় তখন তা লুট নয়, তা হলো জনাদেশ। এই জনাদেশকে সম্মান করার মতো ন্যূনতম সৌজন্য বোধটুকু তিনি হারিয়ে ফেলেছেন, কারণ তিনি তো লুট করেই এতদিন রাজত্ব করেছেন এই রাজ্যে। একেই কি বলে ক্ষমতার নেশা? মাথা থেকে মুকুট নেমে গেলে কি এভাবেই সাধারণ জ্ঞানটুকু হারিয়ে যায়? এভাবে প্রলাপ বকতে হয়? একজন মুখ্যমন্ত্রী, তখনও তিনি মুখ্যমন্ত্রী কারণ ভোটের ফল ফাইনালি প্রকাশ হয়নি, তিনি যখন রাস্তায় দাঁড়িয়ে বলেন তাকে লাথি মারা হয়েছে বা সিসিটিভি বন্ধ করে দেয়া হয়েছে অথচ কোনো প্রমাণ দিতে পারেন না, তখন তিনি কেবল নিজের নয় বরং গোটা রাজ্যের প্রশাসনিক কাঠামো, গোটা রাজ্যের মানুষকে অবমাননা করেন। আর একটু বলা যায়, তিনি রাজ্যবাসীর যেটুকু মান সম্মান অস্মিতা ছিল সেটুকুও ধুলোয় ফেলে দিতে চাইছেন। পরাজয়কে বীরের মতো মেনে নেওয়ার পরিবর্তে তিনি বেছে নিয়েছেন কান্নাকাটি আর ভিত্তিহীন অভিযোগের রাস্তা। আর একেই বলছি বিলাপ থেকে প্রলাপ। তার এই আচরণ দেখে আজ বাংলার সচেতন সমাজ হাসছে। যে নেত্রী নিজেকে বাংলার মেয়ে বলে দাবি করতেন, ভবানীপুরের মেয়ে বলে দাবি করতেন, সেই নেত্রী বাংলা থেকে শেষ হয়ে গেছেন এবং ভবানীপুরে নিজের দুর্গে, নিজের গড়ে, নিজের বাড়িতে যেখানে তার জন্ম, সেখান থেকে তিনি হেরে গেছেন।
সেইখান থেকে হেরে গেছেন। এই হারের পর তার এই নোংরা অভিযোগ, কদর্য অভিযোগ বাংলার সংস্কৃতির যেটুকু অবশিষ্ট আছে এখনো তাকেও গুঁড়িয়ে দেয়। এটি কেবলই একজন ক্ষমতাচ্যুত শাসকের নিষ্ফল হাস্যকর আর্তনাদ। কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম, বলেছিলাম হেরে গেলেও হার স্বীকার করবেন না মমতা ব্যানার্জি, পদত্যাগপত্র দেবেন না রাজ্যপালকে, আঁকড়ে থাকবেন নবান্নের চেয়ার, পৌঁছে যাবেন আদালতে, চক্রান্তের গল্প ফাঁদবেন, জোর করতে গেলে নবান্নের 14 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ভয় দেখাবেন, আর তার আত্মহত্যার জন্য দায়ী করে যাবেন নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে এবং জ্ঞানেশ কুমারকে। পরিস্থিতি, হাসবেন না, পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে। এখনো কিন্তু তিনি পদত্যাগ করেননি এই মুহূর্ত পর্যন্ত, বরং খবর আজকেই আসছে যে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তিনি নির্বাচনের রায় বাতিল করার দাবি নিয়ে। মানে এই নির্বাচন তিনি মানেন না, আনি মানি জানি না, এই নির্বাচন মানি না। ইতিহাস সাক্ষী আছে ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু যারা ক্ষমতাকে পৈতৃক সম্পত্তি মনে করে তাদের পতন এভাবেই করুণ হয়। মমতা ব্যানার্জির এই ভিডিও ক্লিপটি কেবল একটি রাজনৈতিক অভিযোগের দলিল নয়, এটা একজন মানুষের মানসিক পতনের উদাহরণ। বিচার বুদ্ধি যখন লোপ পায় তখন বিলাপ প্রলাপে পরিণত হয়। পরাজয়ের অন্ধকার থেকে বাঁচার জন্যে তিনি মিথ্যার জাল বুনছেন। তাকে যে জাল তিনি বুনছেন সেটা তাকে আরো বেশি জনবিচ্ছিন্ন করে তুলছে, মানুষের কাছে হাসির খোরাক করে তুলছে। বাংলার মানুষ শান্তি চায়, তার এই প্রলাপ আর শুনতে চায় না। সময় এসেছে এই দম্ভের অবসান ঘটার। বিলাপ ছেড়ে যদি এই মহিলা আত্মসমালোচনা করতেন তবে হয়তো ভবিষ্যৎ কিছুটা উজ্জ্বল হতো, ফেরার পথ থাকতো। কিন্তু ক্ষমতা যার মাথায় চড়েছে, আর সেই ক্ষমতা রক্ষা করবার জন্য তিনি যে কোনো নোংরা কাজ করতে কোনোদিন পিছিয়ে আসেননি। জালিয়াতি করে নির্বাচন তাই করে গেছেন, সেই তাই করে ক্ষমতায় আছেন, নইলে 21-এই তার পতন হতো। ক্ষমতা যার মাথায় চড়েছে তার কাছে বিবেক আর বুদ্ধির আশা করাটাই ভুল। বোঝা যাচ্ছে বাঙালির আরো ক্ষতি না করে, বাঙালিকে সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে আরো হাসির পাত্র না করে তিনি শান্ত হবেন না। এমন মানুষ তিনি যত বড় মুখ্যমন্ত্রী থেকে থাকুন, যত বছরের মুখ্যমন্ত্রী থেকে থাকুন, তিনি একটি বিশেষণেরই যোগ্য, তিনি একটি শব্দেরই যোগ্য, সেটা হলো ধিক্কার। ছি মমতা, ছি। দর্শক, গতকালকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় সুনামি হয়ে গেছে। সেই সুনামিটা মূলত মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের উপর দিয়ে গেছে, এবং সেই সুনামির স্রষ্টা হচ্ছে বিজেপি এবং নরেন্দ্র মোদী। বিজেপির সুনামিতে আসলে তলিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, এবং মমতা ব্যানার্জির 15 বছরের শাসনকালের অবসান ঘটেছে। এবং আরও বড় ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি তার নিজের আসনে হেরেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে। ধারণা করা হচ্ছে সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বিজেপির এই যে ভূমিধস বিজয় এবং মমতার এই পতন, এর পেছনে কারণ কি? এই যে সুনামিটা হলো, এই সুনামির পেছনে মূল কারণ কি সেটা নিয়ে বিস্তর গবেষণা হচ্ছে, এবং বাংলাদেশের রাজনীতি কিভাবে প্রভাবিত হতে পারে। গতকালকে নির্বাচনের পরে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর আগের দেয়া একটা বক্তব্য, শেখ হাসিনাকে নিয়ে একটা বক্তব্য নতুন করে ভাইরাল করে দিয়ে নতুন বক্তব্য, ভোটের পরের বক্তব্য এরকমভাবে প্রচার করা হয়েছিল। আমরাও সেটা বলেছিলাম, কিন্তু আমাদের
আমাদের একটা টেকনিক্যাল ভুল ছিল যে এই বক্তব্যটা আগের বক্তব্য, কিন্তু যে যারা প্রচার করছে এটা সমসাময়িক বক্তব্য, তাদের ওই প্রচারণায় বিভ্রান্ত হওয়াটা আমাদের ঠিক হয়নি। তার জন্য আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে পুরনো বক্তব্য ছিল এটা। যাই হোক, বিজেপির যে সুনামি মানে ভূমিধস বিজয়, এই বিজয়ের পেছনে কারণ হিসেবে বিভিন্ন গবেষণায় উঠে আসছে অন্তত 5টা কারণ। সেই 5টা কারণ কি কি? কেন মমতা ব্যানার্জি হারলেন? কি এমন ঘটেছিল যে তার এরকম একটা পরাজয় হবে? যখন পশ্চিমবঙ্গে কংগ্রেস পর্যন্ত জায়গা করে নিতে পারছে না, তারা মাত্র 2টি আসন পেয়েছে, তখন বিজেপি একটা হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন যারা হিন্দুদের অধিকার এবং মুসলমান বিদ্বেষী কথাবার্তা বলে রাজনীতি করেন, এবং গতকালকেও আমরা শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছি যে মুসলমানের ভোট পড়েছে মমতার পক্ষে, আমরা জিতেছি হিন্দুত্ববাদী ভোটে। এরকম বক্তব্য কিন্তু বিজয়ের পরেও আমরা শুনেছি। এরকম একটা মৌলবাদী দল কিভাবে পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে অন্তত 34 বছর টানা বামপন্থীরা শাসন করেছে, সেই পশ্চিমবঙ্গে আসন গেড়ে নিল, সেটা একটা বড় ভাবনার ব্যাপার। সাথে ভাবনাটা আরো গুরুত্বপূর্ণ হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজনীতির এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে কিনা। চলুন একটু জেনে দেখি মমতার হারার পেছনের মূল 5টা কারণ কি কি বলছেন গবেষকরা, বিশ্লেষকরা। থাকবেন দর্শক। বলছিলাম যে মমতার ভরাডুবি, রীতিমতো মাত্র 80টা সিট পাওয়া, এটা একেবারে মহা ভরাডুবি। বিজেপি 208টা সিট পেয়েছে শেষ পর্যন্ত। এই যখন অবস্থা, তখন এটাকে সুনামি বলা হচ্ছে, এবং সুনামি বলে গণমাধ্যমে নানা রকমের খবর প্রকাশ করা হচ্ছে। ইন্ডিয়ার গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম, বিশ্ব গণমাধ্যম, সব জায়গাতেই এটা খুবই গুরুত্ব সহকারে প্রচার হচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি যে দক্ষিণের জনপ্রিয় নায়ক খেলাফতে বিজয়, তিনি নতুন দল করার 2 বছরের মধ্যেই একেবারে রীতিমতো ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন, হয়ে গেলেন তিনি এখন মুখ্যমন্ত্রী। 2 বছর বয়সে একটা রাজনৈতিক দলের এই বিপুল বিজয়, সেটার সঙ্গে আবার বাংলাদেশের নতুন তৈরি হওয়া এনসিপির অনেকে তুলনা করছেন যে বিজয় 2 বছরে কি অভূতপূর্ব বিজয় এনে দিলেন জনগণকে, আর বাংলাদেশের এনসিপির নেতারা কিংবা এনসিপি নতুন রাজনৈতিক দল গঠন করে কিভাবে তারা এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে, এবং সংসদে যাওয়া, কয়েকটা আসনে সংসদে যাওয়া নিশ্চিত করতে তাদেরকে সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে জোট করতে হচ্ছে। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। বিডি নিউজ 24 বলছে, মোদি সুনামিতে ডুবলো মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে 5 কারণ। সেই 5 কারণ বলতে গিয়ে গণমাধ্যমে যেগুলো উঠে আসছে, সেগুলোর মধ্যে দেশের রাজনীতিতে নরেন্দ্র মোদীর জয়রথ যখন হিন্দি বলয় মারিয়ে পশ্চিম ও উত্তর পূর্ব ভারতে একের পর এক শক্তিশালী আঞ্চলিক প্রতিপক্ষকে গুড়িয়ে দিচ্ছিল, তখনও একগুয়ে ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গ। 15 বছর ধরে পশ্চিমবঙ্গ তাদের আধিপত্য বজায় রেখেছিলেন মমতা ব্যানার্জি তার তৃণমূল কংগ্রেস নিয়ে। সেই সাম্রাজ্য, সেই দুর্গে একটা বড় আঘাত আনতে পারল বিজেপি, এবং বলা হচ্ছে বিজেপির এই জয়ের মাধ্যমে কেন্দ্র অর্থাৎ লোকসভা নির্বাচনেও বিজেপির আগামী নির্বাচনে বিজয়টা এখন নিশ্চিত হয়ে গেল। বিজেপি পশ্চিমবঙ্গে একেবারেই ব্যর্থ হচ্ছিল, সেখানে এই মুখ্যমন্ত্রীর জায়গাটা দখল করার ফলে আগামী লোকসভা নির্বাচনে কলকাতা কিংবা পশ্চিমবঙ্গ অঞ্চলে যদি 20-25টা সিট পেয়ে যায়, তাহলে কিন্তু তাদের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে অনেকখানি সাহায্য হবে, এবং ধারণা করা হচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনেও কংগ্রেস পেরে উঠবে না, বিজেপি আবারও সরকার গঠন করবে, এবং সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী নতুন প্রধানমন্ত্রী হবেন নাকি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন প্রধানমন্ত্রী হবেন, সেই গবেষণাও শুরু হয়েছে। কারণ এই পশ্চিমবঙ্গের বিজয়ের নেপথ্য কারিগর হিসেবে অমিত শাহ অনেক বড় একটা ফ্যাক্ট। অমিত শাহর এই দারুণ কৃতিত্ব, সেটা কেন্দ্রীয় রাজনীতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলবে, এবং পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অমিত শাহকে দেখা গেলে আশ্চর্য হবার কিছু থাকবে না, কারণ একটানা অনেকদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। যে 5টা কারণের কথা মূলত বলা হচ্ছে, সেই 5টা
5টা কারণে সরাসরি চলে যায়। 5টা কারণের মধ্যে একটা কারণ বড় বলা হচ্ছে, সেটা হচ্ছে নারী ভোটার। তৃণমূলের সাফল্যের প্রধান ভিত্তি ছিল নারী ভোট। লক্ষ্মীর ভাণ্ডার, নগদ সহায়তা প্রকল্প এবং কন্যাশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে মমতা এই ভোট ব্যাংক ধরে রেখেছিলেন। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডার কলকাতার জনপ্রিয় সিনেমা ফাটাকেস্টর অন্যতম একটা বড় উপাদান। ফাটাকেস্টের একটা গল্পে একটা টার্ম, একটা অধ্যায়ই তৈরি করা হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে জনগণ অর্থ কিংবা চাল এটা ওটা মজুত করে সেটা সরকারের হাতে তুলে দিচ্ছে, ফাটাকেস্টর হাতে তুলে দিচ্ছে। ফাটাকেস্ট সেটাকে নিয়ে পুরো রাজ্যে একটা বিপুল পরিবর্তন আনছেন। সেই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু মমতা ব্যানার্জিরই একটা তৈরি করা শক্তি ছিল, সেই শক্তিটা এবার হারিয়ে গেছে। 2026 সালে নরেন্দ্র মোদী নারী কেন্দ্রিক নানাবিধ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে এই দুর্গে হানা দিয়েছেন। অর্থাৎ নারী ভোটারদের নিয়ে যে ক্যারিশমা দেখিয়েছিলেন মমতা ব্যানার্জি, সেই দুর্গে খুবই সফলভাবে হানা দিয়েছেন বিজেপি এবং নরেন্দ্র মোদী। মুসলিম ভোট দ্বিতীয় একটা বড় ফ্যাক্ট। মুসলিম ভোট মমতার পুরোটাই দখলে ছিল। হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি এই মুসলিমদের ভোট পেত না। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের 27% মুসলিম ভোটার ঐতিহাসিকভাবেই ক্ষমতার নির্ধারক। 2021 সালে যেখানে 35%-এর বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে, এমন 85টি আসনের মধ্যে 75টি জিতেছিল তৃণমূল। এবার ঠিক ব্যতিক্রম হয়েছে, মুসলিম ভোটারদের আস্থা অর্জন করতে পেরেছে বিজেপি। হিন্দুত্ববাদী সংগঠন হয়েও মুসলিমদের বেশিরভাগ ভোট বিজেপির ভোট বাক্সে গিয়েছে বলেই এই ভূমিধস বিজয় অর্জন করতে পেরেছে বিজেপি। সেখানে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি পুরোপুরি হয়েছেন ব্যর্থ। এছাড়া বলা হচ্ছে যে অভিবাসী ভোটার, 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে অভিবাসী ভোটার। অভিবাসীরা এবারের নির্বাচনে এক অনিশ্চিত ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে নিজেদের বৈধতা প্রমাণের জন্য হাজার হাজার শ্রমিক বাড়িতে ফিরে এসেছিলেন। বিপুল সংখ্যক এই ভোটারের অংশগ্রহণ নির্বাচনের ফলকে আরও পরিবর্তনশীল করে তুলেছে। অর্থাৎ অভিবাসী ভোটাররা বিজেপির দিকে ঝুঁকেছে, এটাও বলছে গণমাধ্যম এবং বিশ্লেষকরা বলছেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ব্যাপার নিয়ে মাতুয়া সম্প্রদায় নিয়ে বিজেপি একটা বড় রাজনীতি করে। এবং মাতুয়া সম্প্রদায়কে নিয়ে কত বড় রাজনীতি করে বিজেপি? নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে মাতুয়া সম্প্রদায়কে বিশেষ গুরুত্ব দেওয়া, মাতুয়া সম্প্রদায়ের গোপালগঞ্জে সফরে যাওয়া, এবং সম্প্রতি বিএনপির যে নারী আসন, সংরক্ষিত নারী আসন, সেখানে গোপালগঞ্জের মাতুয়া সম্প্রদায়ের নেত্রীকে সংরক্ষিত নারী আসনে এমপি করা, সেটাও নরেন্দ্র মোদীর প্রভাবে হয়েছে বলে অনেকে যখন আলোচনা করছিলেন, সেই সময় ভারতেও আলোচনা হচ্ছে যে এই মাতুয়া সম্প্রদায়ের ভোট এই নির্বাচনে, পশ্চিমবঙ্গের নির্বাচনে একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যার 17% মাতুয়া সম্প্রদায়, এবং তাকে নিয়ে নরেন্দ্র মোদী একটা বড় রাজনীতি করেছেন। এবং বাংলাদেশেও যে মাতুয়া সম্প্রদায়ের উপরে বিজেপির একটা প্রভাব রয়েছে, সেটাও তিনি প্রমাণ করে এই ভোটে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। এই বিশাল ভোট ব্যাংকই বিজেপিকে রাজ্য প্রধান বিরোধী শক্তি হিসেবে গড়ে তুলেছিল। এবারও মাতুয়াদের নিরঙ্কুশ সমর্থন বিজেপির জয়ে একটা বড় ভূমিকা পালন করেছে। সাথে যুক্ত হয়েছে বিজেপির নির্বাচনী যন্ত্র, অর্থাৎ নির্বাচনী মেকানিজমে মমতা ব্যানার্জির থেকে বিজেপি অনেক বেশি এগিয়ে গেছে। সেটা কি? তৃণমূলকে টেক্কা দিতে বিজেপি এবার তাদের সাংগঠনিক যন্ত্র বা মেশিনারিকে ঢেলে সাজিয়েছিল। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের নিবিড় সমন্বয়, বুথ স্তরের ব্যবস্থাপনা এবং ডিজিটাল প্রচারণাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল তারা। তাছাড়া মাঠ পর্যায়ে সম্পৃক্ততাকেও বিজেপির নির্বাচনে ভালো ফল করার একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গ ঐতিহ্যগতভাবেই ক্যাডার চালিত রাজ্য, বাম থেকে তৃণমূল, যেখানে রাজনৈতিক দলগুলোর তৃণমূল স্তরে সুসংগঠিত ক্যাডার বা কর্মী বাহিনী রাজ্যের রাজনীতি ও সমাজ ব্যবস্থায় শক্তিশালী ভূমিকা পালন করে। যে জায়গায় বিজেপির একটা বড় দুর্বলতা ছিল, সেই দুর্বলতা এবার তারা কাটিয়ে উঠেছে। সব মিলিয়ে প্রায় প্রত্যেকটা একেবারে কি পয়েন্টে বিজেপি টাচ করতে পেরেছে, আঘাত করতে পেরেছে এবং মমতার দুর্গ ভাঙতে পেরেছেই বলে
মানে প্রচণ্ড হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হয়েও তারা মানে বামপন্থী মানুষের আস্থা অর্জন করেছে, মুসলিম ভোটারদের আস্থা অর্জন করেছে, অভিবাসীদের আস্থা অর্জন করেছে, নারীদের আস্থা অর্জন করেছে। এবং এই যে সরকার পরিবর্তন, বিজেপির এই পশ্চিমবঙ্গ দখল, এই দখলটা তাদের কেন্দ্রীয় নির্বাচনে যেমন প্রভাব ফেলবে, তেমনি বাংলাদেশের রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলবে বলে অনুমান করা যাচ্ছে। এবং নির্বাচনের পরেই সেই রকম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি দুই দেশেই যে কথাবার্তা শুরু হয়েছে সেগুলোর মধ্য দিয়ে। যেটাই হোক, আমরা কোনোভাবেই চাই না ভারতের সঙ্গে কোনো নেগেটিভ সিচুয়েশন তৈরি হোক। আমাদের সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ থাকুক। সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে বিএনপি সরকার ভূমিকা রাখুক। প্রফেসর ইউনূস যেভাবে সম্পর্কটাকে ধ্বংস করে গেছেন, সেই সম্পর্কটাকে তারা জোড়া লাগাক। এবং পশ্চিমবঙ্গের যারা যারা অনেক বেশি ক্ষেপে আছেন বাংলাদেশের মানে ইউনূসপন্থী কিছু রাজনৈতিক নেতাদের বক্তব্যের মাধ্যমে, সেই ক্ষেপে থাকার ব্যাপারে তাদেরকে একটু নর্মাল করা, তাদেরকে আশ্বস্ত করা এবং বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ চায় না, শান্তি চাই, বন্ধুত্ব চাই, এই তত্ত্ব তাদেরকে বোঝানো, সব মিলিয়ে এখন সরকারের কর্ম বাকিটা করা। অপেক্ষার পালা আমাদের। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।